এটা কি? মানে তুমি আমার সাথে এই রাত দুপুরে ইয়ার্কি মারছো? হ্যাঁ দেখো তুই, আমি না খুব টায়ার্ড। এখন এই ইয়ার্কি না তোমার ভালো লাগছে। তোমার সঙ্গে নিশ্চয়ই আমার কোনো ইয়ার্কির সম্পর্ক তৈরি হয় না। আমি জানতে চাই এটা কি। তুমি কি সোজা প্রশ্নের সোজা উত্তর দিতে পারো? তবে তোমার এই সোজা প্রশ্নের মধ্যে যে প্যাঁচ আছে না, সেটাই বুঝতে পারি না। প্যাচ আমার মধ্যে নেই, প্যাচ তোমার মধ্যে আছে। তাই তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছ। তুমি কি জানতে চাইছো? না, এটা কি সেটা জানতে চাইছো তো? হ্যাঁ, এটা আমার একটা ফেভারিট শার্ট। খুশি? নাটকটা ভালোই করতে পারো তুমি। আমি ওটা জানতে চাই না এটা তোমার ফেভারিট শট কিনা। আমি শুধু একটাই জিনিস জানতে চাই, শর্টে এটা কিসের দাগ? দাগ? কি দাগ বলছো? তাই তো। কিসের দাগ বলো তো? কি সামান্য দাগ নিয়ে তুমি সারা বাড়ি মাথায় করে রেখেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, পাগল হয়ে এটা গেছো? একটা লিপস্টিকের দাগ, পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। নট টেল মি স্ট্রেট, এটা কোত্থেকে এসেছে? আমারও তো সেটাই প্রশ্ন। এটা কোত্থেকে এসেছে বলো তো? তোমার কি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে? হোয়াট ননসেন্স! এই দেখ, এই রাত বেরোতে না তোমার এই ফালতু প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। তুমি বাধ্য, কারণ আমি তোমার আইনত বিবাহিত স্ত্রী। আর আমি এও জানি যে তোমার সঙ্গে অন্য অনেক মেয়ের সম্পর্ক আছে। না, একদম না। আমার সাথে অনেক মেয়ের সম্পর্ক নেই। আমি বলছি শোনো, নেই। তার মানে কোনো বিশেষ একজনের সঙ্গে সম্পর্ক আছে তোমার? তোমার তোমার কি কোনো ক্লাস নেই? হ্যাঁ, মিডল ক্লাস মেন্টালিটির বউদের মতো প্যান প্যান করে যাচ্ছে, বুঝলে? শোনো, তুমি হচ্ছে অধিকারী পরিবারের একমাত্র ছেলে বউ। So behave like that. সেই স্ত্রীর অধিকার থেকেই জানতে চাইছি, এটা কার? বলো রুদ্র, কোত্থেকে লেগেছে এই দাগটা? এটা কার দাগ? শান্তি মতো বাঁচতে হবে। এই না দাদা, এটাই বাবুর ব্ল্যাক টিটা দিয়ে দাও তো। ঘি? মা, বাবু তো সকালবেলা ঘি খান না, তাও আর এক শিশি। তুমি কেন কাজের সময় হিয়ারিং এরটা পড়ো না? বাবুর চা। এই অত বুঝতে পেরেছি, আমি এক্ষুনি আছি মা। রূপা, ওকে তুমি মানুষ করতে পারবে না।
সৈকত, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিও, আমার সঙ্গে নার্সিংহোমে বেরোবে। কিন্তু বাবা, আমার তো আজকে কাজ আছে। আর আজকে যে নার্সিংহোমে যেতে হবে, তুমি তো আগে থেকে বলোনি আমাকে। হ্যাঁ, আমাকে তো কিছু বলনি। তোমার ছেলে কি এমন রাজকার্য করছে যে নার্সিংহোম যাওয়ার আগে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করতে হবে? ও তো অন্যায় কিছু বলছে না। তুমি আগের থেকে যদি ওকে কিছু না বলো, ও বেচারা কি করবে? ওর নিজের কাজেও তো কমিটমেন্ট বলে একটা ব্যাপার আছে নাকি? আমার একটা ইম্পর্টেন্ট সেলস মিটিং আছে বাবা। তোমার সেলস মিটিং? তোমার মিটিং মানে তো ওই কয়েকটা ছেলেকে জোগাড় করে পাড়ার মোড়ে কিংবা পার্কে গিয়ে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা, যাতে তারা আরও 5 জনকে ব্রেন ওয়াশ করতে পারে। Am I right? ইয়েস ইউ আর। কিন্তু আমার প্রফেশন সম্পর্কে তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রফেশন? তুমি এটাকে প্রফেশন বলো? ডাক্তারের বাড়ির ছেলে কাপড় কাচে সাবান বেচছো, কার ক্লিনার বেচছো, আর কয়েকটা ছেলে মেয়েকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছো। হোয়াট এ প্রফেশন! তুমি তুমি প্লিজ থামবে। আবার সেই একই তর্ক। আমি না মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই। না মা, আমাকে বলতে দাও। হ্যাঁ, আমি বাবার মতন ডাক্তার হতে পারিনি, ঠিক কথাই। কিন্তু আমি তো বেকার নই, চাকরি করি। আর সৎ পথের যে কোনো কাজকেই আমি শ্রদ্ধা করি। তাই আমার কাজ থাকাটা অস্বাভাবিক নয় বাবা। আজ যে তুমি নার্সিংহোমে না গিয়ে টুথপেস্ট বেচতে যাচ্ছ, তার জন্য দায়ী কিন্তু তুমি। তোমাকে ডাক্তার বানাবার জন্য চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি, বাট ইউ ফেইলড। সে দায়িত্ব আমার নয়। ময়ূক, তুমি আজকে আমার সঙ্গে নার্সিংহোমে যাবে। তোমাকে সব দেখে শুনেই নিতে হবে। কিন্তু আজকে তো ফার্স্ট ইয়ারে আমার কেডির অ্যানাটমি ক্লাস আছে, আমি তো ওটা মিস করতে পারবো না। ওকে, আজকে যাও। মাঝে মধ্যে ম্যানেজ করে তোমাকে কিন্তু নার্সিংহোমে যেতেই হবে। ডোন্ট ফরগেট, তুমি শুধু মেডিকেল স্টুডেন্ট নাও, তুমি ডক্টর দিবাকর দেবরায়ের নেক্সট জেনারেশন। দিবাকর, আমি তোমায় কতবার বলেছি খাবার টেবিলে প্লিজ এসব আলোচনা করো না, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনতে চাও না। তুমি প্লিজ ভুলে যেও না, ময়ূখের আগে তোমার সৈকত। আমার নয়, তোমার। তোমার আদরেই ও ছোটবেলা থেকে এরকম বেয়ারা হয়ে গেছে। আমার শাসনে যদি থাকতো তাহলে আজকে ও মেডিকেল কলেজে পড়তো, টুথপেস্ট শ্যাম্পু বেচতে যেত না। ঠিক আছে, ময়ূক যখন যেতেই পারছে না, তখন অ্যাজ ইউজুয়াল আমি রণবীরকে নিয়ে যাব। রণবীর কোথায়? ওয়ার ইজ মাই সান ইন ল? সেই তো সব সামলাচ্ছে। ঘরে আছে, বসুধাকে রেডি করছে বোধহয়। হোয়াট এ বয়! ছেলেটা পারে বটে, বাইরে ভেতর সমানভাবে সামলাচ্ছে। কিন্তু ওকে তো একটা খবর দেওয়া দরকার। হ্যাঁ, আমি 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 দেখছি। এই ছোট, ওই কালকে অপু যে বিস্কুটটা এনেছে জানা, ওখান থেকে কটা বিস্কুট এনে ঠাকুরপাকে আর সন্দীপকে দে। আরে বাবা থাক না জেঠিমা, আজকে আজ আর লাগবে না, কাল খাবো না হয়। কেন সাধু বলো তো এদের? কিচ্ছু দেবে না, ঠোঁট ডগা সবসময় না ঝুলছে একেবারে। আরেকজনকে দেখো, তাকিয়ে দেখো, সারা নেই, শব্দ নেই। সে তখন থেকে বোম ভরে না তো বসে আছে, তো বসেই আছে। কি গো? কি গো কাকা? ও কাকা, কি ভাবছো তখন থেকে? চাটা না জড়িয়ে জল হয়ে গেল, দাদা একটু গরম করে দিই। না না, থাক থাক থাক, গরম করতে হবে না। ইস, এমা ঠাকুরপো, ওই ঠান্ডা চাটা এভাবে খেয়ে নিলে তোর কি শরীর টরীর খারাপ নাকি? কি হয়েছে গো? হ্যাঁ, আমি কদিন ধরে দেখছি একবার গুম হয়ে রয়েছো, কথাবার্তা বলছো না। কি হয়েছে বলবে তো? কথাটা বোধহয় আর না বলে পারা যাচ্ছে না রে। একা একা যুদ্ধটা বহুদিন ধরে চালাচ্ছি। মানে
ওই দোয়েলের বিয়েটা যতদিন ধরে চলেছে, এত লোকজন, দায় দায়িত্ব, কাজের চাপ সব মিলিয়ে বলেছিলাম, ভেবেছিলাম একটা না একটা সুরাহা হয়ে যাবে, কিন্তু আর বোধ হয়। ঠাকুরপো, কি হয়েছে সেটা আমাদের একটু খুলে বলো না, এভাবে আমাদের চিন্তায় রেখো না। কেন ভ্যানটাটা করছে দেখো, আরে ছেড়ে কাশবে তো বাবু, ভালো লাগে না। এবার দুম করে আমার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে, বলবে তো। অনেকদিন ধরেই শুনছিলাম দোকানটা ভাঙা পড়বে ভাঙা পড়বে, এবার একেবারে নোটিশ ধরিয়ে দিয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিন সময়। কি বলছো কাকা? কি হবে তাহলে? জানি না রে মা, কিচ্ছু জানি না। তবে এ কথা ঠিক জানিস, ওই বড় দোকানগুলো কিন্তু ঠিক থেকে যাবে, যত কোপ পড়বে আমাদের এই ছোট দোকানগুলোর উপর। হে ভগবান, আমাদের কি হবে? কি হবে আমি কি করে বলবো বলো তো? দেখো, এই ছোট্ট দোকানটা রোজগারেই তো এতদিন আমাদের চলছিল, এতগুলো মানুষের অন্যের সংস্থান হচ্ছিল, এখন যে কি হবে। সন্দীপ, তুই তো এখন বড় হয়েছিস বাবা, এখন কিন্তু তোর উপর সব ভার, তোকে অনেক দায়িত্ব নিতে হবে, অনেক দায়িত্ব। তুমি তো ভালো করেই জানো আমার পক্ষে এটা সম্ভব নয়, কেন বারবার বলো তুমি? তুমি কেন এত চিন্তা করছো কাকা? ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি দেখো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই আর কি ব্যবস্থা করবি মা, তোর তো ওই কটা টাকা মাত্র রোজগার। তাতে কি হয়েছে? আরও কয়েকটা টিউশন আমি ঠিক ধরে নেব, দরকার হলে কোনো একটা পার্ট টাইম কাজ যদি পাই তারও চেষ্টা করব। তুমি একদম ভেবো না কিন্তু, যাই হোক আমি তো আছি, আমি সব সামলে নেব। দেখেছো দেখেছো, এই জন্যই তো বলি অপু মা আমার ছেলে চেয়েও বড়া। সত্যি রে, তোর কাছে আমাদের ঋণের শেষ নেই। আমাদের জন্য খেটে খেটে বেচারি শেষ হয়ে যাচ্ছে দেখো। ভগবান যে কেন ওর দিকে একটু মুখ তুলে চাইছে না। ঈশ্বর, ঈশ্বর আমাদের রক্ষা করো। ইয়েস ম্যাম, ওষুধ রেডি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, হাতটা পাতুন। থ্যাংক ইউ। সত্যি বলছি অনু, আজকাল আমার এইসব ওষুধ খেতে আর একদম ভালো লাগে না, জানো? সে কি আবার ভালো লাগে না কেন? আচ্ছা, এইসব গাঁদাগুচ্ছি ওষুধ খেয়ে আলটিমেটলি কি হবে বলো? আমি তো কোনোদিন আর সুস্থ হতে। আবার এই সমস্ত উল্টোপাল্টা কথা। আচ্ছা, কালকে তোমাকে ইন্টারনেট থেকে যে ঘটনাটা আমি ডাউনলোড করে দিলাম সেটা পড়োই না, ওটা কিন্তু সত্যি ঘটনা। বুঝলাম, কিন্তু কি জানো, ওইসব ওরা পারে, ওদের সম্ভব, আমাদের। একদম বাজে কথা বলবে না, এক্ষেত্রে কোনো ওরা আমরা এসব নেই, এক্ষেত্রে মনের জোরটাই কিন্তু আসল, ঠিক আছে? মনের জোর। এই যে তুমি রেডি হচ্ছ, এক্ষুনি নার্সিংহোম চলে যাবে, ফিরবে তো সেই সন্ধ্যে রাতে। আমাকে সারাটা দিন এই বাড়িতে একা একা থাকতে হবে। কেন একা একা থাকতে হবে কেন? হ্যাঁ, এই যে আমি শুনলাম তুমি মাসিকে আর পিউকে খুব সুন্দর করে নাকি দাবা খেলতে শিখিয়ে দিয়েছো, তাহলে আবার একা কেন? সে তো প্রিয় বায়না করেছিল, বাট মাসিরও অবশ্য আগ্রহ কিছু কম ছিল না। এই রণ, তুমি ব্রেকফাস্ট করেছো? না, করিনি, করে নাও, তোমার কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? না, চিন্তা করবো না। না, আমার একটি মাত্র বর, যে ঘর বাইরে দুদিক সামলাচ্ছে, বেশ তো। আর সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এই বাড়িটার কি হবে? আচ্ছা, কি আশ্চর্য, আমি কেন অসুস্থ হবো? আমার কিচ্ছু হবে না, তুমি এত দুশ্চিন্তা করো না। এক্সকিউজ মি, ইয়েস, আপনাকে স্যার ডাকছেন।
হ্যাঁ ঠিক আছে, আসছি। দেখেছো তো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি কতটা দেরি করে ফেলেছি। বাবা তাড়া লাগিয়েছে। বুঝলাম, যা। আচ্ছা শোনো শোনো, একদম সময় মতো ওষুধ খাবে। সি ইউ নেভিল। গুড গার্ল। বাই। তার আগে তুই আমায় বলতো, তুই ওভাবে উঠে চলে এলি কেন? বাবা কি চিন্তায় আছে তুই জানিস না? আমাদের বাড়ির কি অবস্থা? আমি কি করবো বল? সমস্যাটা কি আমার জন্য? দাদা, তুই আমাদের বাড়ির বড় ছেলে। বড় ছেলে হিসেবে বাড়ির ওপর যে তোর একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব থাকাটা কি স্বাভাবিক নয়? অপু, স্বাভাবিক, কিন্তু তার জন্য তুই কি বলছিস বলতো? আমার যত নীতি আদর্শ সব ত্যাগ করতে হবে? আমি পারবো না রে অপু। কেন পারবি না? একটা চাকরি করলেই তো আমাদের বাড়ির সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পারিস না তুই চাকরিটা করতে? চাকরি? ওই 2-5 হাজার টাকার জন্য 10টা 5টা আমার গোলামি করতে হবে? আমি পারবো না রে, তুই জানিস ভালো করে আমি এটার জন্য উপযুক্ত নই। কেন উপযুক্ত নয়? আর কেউ তো তোকে তুচ্ছ বিসর্জন দিতে বলছে না। কত লোক তো চাকরি করে কত কিছু করে। চাকরি করলে কি কিচ্ছু করা যায় না? অপু, তুই বুঝতে পারছিস না রে, আমাদের মতো মধ্যবিত্তরা একবার যদি চাকরিতে ঢোকে সব শেষ, কিচ্ছু হয় না আর। একটা সারা জীবনের জন্য চক্রবৃদ্ধি আটকে যায়। দাদা, চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের বাড়ির এখন একটা ক্রাইসিস মোমেন্ট চলছে। এই সময় তোর বাড়ির লোক খেতে পেলো না, তুই সমাজের উপকার করে বেড়ালি। এটা কিন্তু লোকে খুব ভালো চোখে দেখে না দাদা। আচ্ছা অপু, তোর কথা না হয় আমি মেনে নিলাম, কিন্তু আজকে আমার একটা ভালো চাকরি কে দেবে বলতো? না আছে আমার একটা ডিগ্রি, না আছে আমার কোনো এক্সপিরিয়েন্স। মুখ দেখে চাকরি দেবে আমায়? দাদা, তুই না আমার সন্দীপ, কেমন আছেন? ভালো আছি। গুড। আপনি তো ডুমুরের ভুল হয়ে গেছেন, দেখা নেই, সাক্ষাৎ নেই। মাঝে মধ্যে আমাদের ওখানে এসে একটু গল্প। বাই দেবে আপনার সেই বোন না? নমস্কার, কেমন আছেন? ভালো। গুড। আচ্ছা, আপনাদের একটা কি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেছে? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো হয়েছে স্যার, গিয়েছিলেন তো? ও, তোরা কথা বল, আমি আসছি, আপনারা কথা বলুন, আমার স্কুলে দেরি হয়ে যাবে। শিওর। আয়। সন্দীপ, কি ঠিক করলেন? চাকরিটা কি আপনি করবেন? আচ্ছা, তুই কিন্তু দিনকে দিন কমিক ফিল্মের হিরো হয়ে যাচ্ছিস। তাই বুঝি? চার্লস চ্যাপলিন না মসি হলো? একটা না মারবো না, একদম ইয়ার্কি মারবি না, একদম ইয়ার্কি মারবি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। কালকে তুই ওইভাবে স্টেজ ছেড়ে হঠাৎ করে পালিয়ে এসে ব্যাপারটা ঠিক করিস নি। সত্যি ঠিক হয়নি না রে? আচ্ছা, তুই একবার অপর্ণার ব্যাপারটা ভাবতো। ওর সূত্রেই তো তোর ওই স্কুলের সাথে আলাপ। ওর সম্মানটা কোথায় গেল? আরে আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি বা কি করবো বল? আমি কি জানতাম যে বাবা হঠাৎ করে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়? এই এই তুই জানতিস না তোর বাবা ওখানকার চিফ গেস্ট? আমি জানতাম তো, আমি জেনে শুনে অ্যাঙ্কারিং করতে গেছিলাম, তুই জানতিস না? না, আমি তো জানতাম না, কিন্তু যখন শুনলাম দিবাকর আঙ্কেল ওখানে। এই তুই জানতিস বাবা ওখানে এসেছিল? না মানে পেলিক ছুচো পাজি ইডিয়েট, বলিসনি কেন? বলিসনি কেন? বল আমাকে, বল, চুপ করে থাকবি না, বল। আমি তো চেষ্টা করেছিলাম, তুমি তো একদম স্টেজে উঠে কাপি করতে করতে রবীন্দ্রনাথ হয়ে গেছিলে। তুমি আমাকে ইশারা করতে আরে পারবে আমি না? তো শেষ পর্যন্ত স্টেজের মধ্যে উঠে যাচ্ছি। স্টেজে উঠে এলে না কেন? কে বারণ করেছিল? কি করে যাবো? তোমার অপর্ণা তো আমার হাত ধরে একেবারে এক্সিবিশন রুমে চলে গেল। কিছু তো বলতে পারতিস আমাকে নাকি? কি করে বলবো? তখন তো আমি একদম গেটের সামনে দিবাকর আঙ্কেলের মুখোমুখি। আঙ্কেল তো আমাকে দেখে অবাক, আর আমি যে কিভাবে অবস্থাটা সামাল দিয়েছি সে আমিই জানি। এনিওয়ে শোন, এইভাবে আর চোর পুলিশ খেলিস না তো। এবার তুই অপর্ণাকে সত্যি কথাটা বলে। আরে আমি তো চাই সত্যি কথা বলতে, কিন্তু ও যদি আমাকে ফ্রড ভাবে? আরে বাবা, ওকে তুই বোঝাবি ব্যাপারটা। এখন তো গিয়ে একটু ক্ষমা চেয়ে নে। হ্যাঁ, সে তো চাইবই। আচ্ছা শোন, হ্যাঁ। এই বারবার মিথ্যে কথা বলা, পালিয়ে আসা, অজুহাত দেখানো একঘেয়ে হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তা তো একটু হয়েই যাচ্ছে। দেখ তুই কি করবি, তবে
এভাবে নিজের পরিচয় লুকিয়ে একটা সাদাসিধে মেয়েকে ঠকাস না। দোয়েল, বাবা তুমি আমাকে ডাকলেই তো পারতেন। কদিন থেকে মনটা বড় উতলা হয়ে আছে মা। রাতে ঘুমও হচ্ছে না ভালো। ওমা, সে কি শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ঠিকই আছে, অন্তত মরবার অ্যালার্ম দেয়নি এখনো। ছি, এমন কথা কেন বলছো? বললেই বা কি, জন্মেছি যখন তখন তো মরতে একদিন হবেই, তাই না? এত ভয় পেলে চলবে? সে তো ঠিকই, সবাইকে একদিন না একদিন, কিন্তু আমার কষ্ট হয় না বুঝি? আমি তো তোমার মেয়ের মতো, তাই না? সেজন্যই তো মা, একটা প্রশ্ন আমি তোমাকে সোজাসুজি করতে চাই। বলো, কি প্রশ্ন করতে চাও? আচ্ছা মা, রুদ্রকে বিয়ে করে তুমি কি সুখী নও?